নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সমবায় কথায় সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের সমবায় কথায় একটু অন্যরকম আলোচনায় আমরা যাব। আজকের সমবায় কথা আলোচনা বলতে গেলে একটু আন্তর্জাতিক মাত্রা পাবে। আমাদের মধ্যে আমরা পেয়েছি এমন একজনকে যিনি বাংলাদেশ সমবায়ের জয়েন্ট রেজিস্ট্রার ছিলেন, যুগ্ম নিবন্ধক, এবং তিনি প্রশাসনিক বিভাগে জয়েন্ট সেক্রেটারিও ছিলেন, ডাক্তার সমীর কুমার বিশ্বাস। ডাক্তার সমীর কুমার বিশ্বাস, তাকে আমরা পেয়েছি, উনি কলকাতায় এসেছেন, তাকে আমরা আমাদের সমবায় কথায় পেয়েছি। আপনাকে নমস্কার, আশা করি ভালো আছেন। আমরা ইকমার্ডের পক্ষ থেকে, ইকমার্ডের অধ্যক্ষ শ্রী বিবেক সেন এবং ডাক্তার সমীর কুমার বিশ্বাস মিলে, আমরা তিনজন মিলে আমরা ঘরোয়া আলাপচারিতা করব যে বাংলাদেশের সমবায় কেমন চলছে, কিরকম অবস্থান। আসলে তো দুই বাংলার সমবায় এক জায়গায় থেকেই শুরু হয়েছিল, সেই 1904 সালে। দীর্ঘদিন একই সঙ্গে পথ চলার পর শিকড়টা তো একই জায়গায়, দুই দিকে দীর্ঘকাল অন্যভাবে চলছে। তো কেমন এখন বাংলাদেশের সমবায় চলছে, সেই আলাপচারিতায় আমরা এই সময়টা কাটাবো। ডক্টর সমীর কুমার বিশ্বাস, দাদা আপনার কাছে আমরা জানতে চাইব, আপনি তো দীর্ঘদিন যা জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে, সমবায় প্রশিক্ষণ কেন্দ্রেরও পরিচালনার দায়িত্বে ছিলেন। আপনি লেখালেখি করেন, আপনার স্টাডি গবেষণাও আছে সমবায়ের বিষয়ে। তো এই যে দুই বাংলার সমবায়, আমি দুটো দেশ বললাম না, দুই বাংলার সমবায় একটা সময় আলাদা হয়ে, তো দুই বাংলার সমবায়ের মধ্যে একটা যদি তুলনামূলক চিত্র বলা যায়, তাহলে এখন বাংলাদেশের সমবায়ের সামগ্রিক অবস্থাটা মানে ঠিক কিরকম, যদি আমাদেরকে বলেন। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যারা সমবায় আন্দোলনের সাথে, সমবায় কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত আছেন, এবং আপনারা যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, সমবায় কথা নামে একটি চ্যানেল আপনারা প্রতিষ্ঠা করেছেন, আমি এই আপনাদের উদ্যোগী যে অনন্যতা, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আসলে সমবায়ে আপনি যেটা আপনার সূচনা বক্তব্য বলেছেন, আমরা তো ওই একই বৃন্তে দুটি ফুল হয়ে গেছি। আসলে আমরা একটি ফুলেই তো ছিলাম, যার জন্য আমাদের মধ্যে অনেক কিছু বলা যেতে পারে যে নিঃশেষ করা বা বিভাজিত করা সম্ভব হলেও আমাদের মনের ভেতরে অন্তরে যা কিছু ছিল তা সবকিছু আমাদের থেকে কেড়ে নিতে পারে। তার মধ্যে আমি বলব যে পুরো ভারতবর্ষের বিবেচনায় আমি যদি নাও যাই, এই বাংলা এই জায়গাগুলোতে আমরা যারা এর উত্তরাধিকার, আমাদের মনে এখনো সমবায়ের সেই চেতনা, সেই আদর্শিক জায়গাটা বাংলাদেশের মানুষের মনে এখনো যথেষ্ট গভীরভাবেই বিরাজ করছে। হয়তো পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু কিছু লুফুলস আছে, কিছু কিছু ত্রুটি ব্যত্যয় আছে, সেটা হয়তো আপনি যদি পরবর্তীতে জানতে চান আমি বলবো। কিন্তু সমবায়ের যে কার্যকারিতা, সমবায়ের যে প্রয়োজনীয়তা, সমবায়ের যে আমাদের আদর্শিক এবং আমাদের পূর্বপুরুষরা, আমাদের সেই সমবায় মনীষীবৃন্দ যারা এই পদ্ধতিটা আমাদের এই ভারতবর্ষের জন্য, এই বাংলার সাধারণ মানুষের জন্য প্রবর্তন করেছিলেন, আমি বলবো যে আমাদের এই দুই বাংলাকে বা এটাকে একটা রাজনৈতিক হিসেবে বিভক্ত করা গেলেও আমাদের চেতনাগত দিক থেকে আমার ধারণা যে আপনাদের এই রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমবায়ের চেতনার মধ্যে এখনো বিভাজন ঘটেনি। এটা আমার একটি প্রাথমিক মত। এখন বাংলাদেশ সমবায় অবস্থা, বিশেষ করে কৃষি সমবায়ের কথা যদি একটু বলেন। বিবেক কিছুক্ষণ আগে আলোচনা তুমি বলছিলে যে কৃষি সমবায়ের কিছু ধরন নাকি কি একটা মডেলের কথা তুমি বলছিলে। আমরা কুমিল্লা মডেলের কথা শুনেছি, কিন্তু তার সে বিষয়ে বিশদ পড়াশোনা করার সৌভাগ্য আমার হয়নি। আপনি যদি কুমিল্লা মডেল এবং বাংলাদেশের কৃষি সমবায়গুলো কি কি করছে সে বিষয়ে আমাদেরকে বলেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে আপনি এমন একটি বিষয়ে উত্থাপন করেছেন যে বিষয়টা খুব সহসা বা খুব তাড়াতাড়ি করে সংক্ষিপ্তভাবে বলাটা একটু কঠিন। কারণ আপনি তো জানেন যে আমাদের এই ভারতবর্ষে 1904 সালে যে আইনটি তৈরি হয়েছিল এটা মূলত কৃষি সমবায়কে সামনে বা একটি সুসংগঠিত রূপে নেওয়ার জন্যই সমবায় আইনটি তৈরি হয়েছিল। আমি আপনার সবাই জানি। কিন্তু আস্তে আস্তে বিবর্তনের ফলে যে কৃষি সমবায়ের ধারাবাহিকতাটা আমি যতটুকু জানি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আপনারা যেভাবে এর একটা সুরক্ষা দিতে পারছেন বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো আপনারা বজায় রাখতে পেরেছেন সেই ক্ষেত্রে আমাদের দেশের অবস্থাটা একটু বলা যায় যে বিপন্ন অবস্থায় আমরা আছি। কারণ এই কৃষি সমবায়কে কেন্দ্র করে আমাদের যে 3 টায়ার কোঅপারেটিভ তার যে সফলতা তার যে কার্যকারিতা অর্থাৎ সাধারণ একজন সমবায়ী একটা সাধারণ প্রাথমিক সমিতির সদস্য হলো, সে সেন্ট্রাল কোঅপারেটিভ বিশেষ করে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সে ওই সমিতির সদস্য হলো, তখন তার যত আর্থিক প্রয়োজন সেটা মেটাবার জন্য তো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আমরা যদি মোদ্দা কথায় বলি, আমরা যে কেন্দ্রীয় সমবায় ব্যাংক বা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে ভূমিকাটা আমরা এর আগে লক্ষ্য করেছি, বিশেষ করে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এর কার্যকরী যেটা বঙ্গবন্ধু সরকার থেকে যেভাবে শুরু হয়েছিল, যে সমস্ত কার্যক্রম উন্নয়নের কেন্দ্রবিন্দুতেই থাকবে সমবায় পদ্ধতি এবং বঙ্গবন্ধু নিজেও কৃষি সমবায়, গ্রাম সমবায়, গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় এগুলোকে তিনি একেবারে খুব আত্মস্থ করতে চেয়েছিলেন। মানুষের মাঝে সমস্ত উন্নয়নের কেন্দ্রবিন্দুতেই ঠিক কি এবং কে করেছিলেন চালু, ওর বিশেষত্বটা ঠিক কিরকম ওইটা যদি একটু। হ্যাঁ দাদা, ধন্যবাদ আপনাকে। আমি ওই দিকেই আসছি। এটা হলো যে এই যে আমাদের পদ্ধতিটা স্বাধীনতা পরবর্তী সময়ে এসে বলা যেতে পারে যে খুব খুব অর্থবহ ভাবে এটাকে মানে বলা যায় যে পদ্ধতিটা আমাদের ভীষণভাবে আমাদের পিছনের দিকে টেনে নিয়ে গেছে। আচ্ছা, আর হলো যে আমাদের স্বাধীনতা পূর্বকালে 50-এর দশকে 60-এর দশকে আমাদের এই যে প্রথাগত ট্র্যাডিশনাল যে কোঅপারেটিভ সিস্টেম যেটা আমাদের 1904 সাল থেকে আমাদের এই উপমহাদেশে চলে আসছিল, অর্থাৎ 3 টায়ার কোঅপারেটিভ, সেখানে আমরা জানি যে একটা প্রাথমিক সমবায় সমিতি, তারা 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি করবে, আর আবার আরো 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমিতি। এই স্ট্রাকচারটা ছিল। এবং ওই যে কেন্দ্রীয় সমবায় সমিতি বা কেন্দ্রীয় সমবায় ব্যাংক তারা প্রাথমিক সমবায় সমিতিকে আর্থিকভাবে সহায়তা করবে এবং যখন যেটা প্রয়োজন সেই সাপোর্টটা তারা দেবে। এটাই ছিল আমাদের, আপনাদের এখানেটা আমাদের ওখানে তাই। তো ডক্টর আখতার হামিদ খান নামক একজন সমাজবিজ্ঞানী এবং জনদরদী একজন মানুষ, যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন, তিনি তৎকালীন পূর্ববঙ্গে এই প্রশাসকে কি বলতো তখন আপনার মহকুমা প্রশাসক বা এই ধরনের কিছু বলা হতো, উনি প্রশাসক হিসেবে দেখলেন যে মানুষের এই যে 3 টায়ার কোঅপারেটিভের মাধ্যমে যদি তাকে এই সহায়তাটা পেতে হয় তাহলে তাকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। ওই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের হয়তো কর্মকর্তা কর্মচারীদের ত্রুটির কারণে, অজ্ঞতার কারণে বা সিস্টেমের কারণে ওই একজন সাধারণ সমবায় সমিতির সাধারণ একজন প্রাথমিক সমবায় সমিতির একজন সাধারণ সদস্য ওই আর্থিক সহায়তাটা নিশ্চিত করে পেতে অনেক সময় চলে যায়। আর তখন আরেকটি ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় একটি পরিবর্তন আনার চিন্তা করা হয়েছিল যে থানা হবে আমাদের উন্নয়নের কেন্দ্র এবং থানা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন, এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই পদ্ধতিটাকে অবলম্বন করে যে এখানে আর মাঝখানের যে টায়ার, অর্থাৎ আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির যে টায়ারটা, এটার উপরে যে ন্যাশনাল কোঅপারেটিভ অর্থাৎ জাতীয় ভাবে আমাদের যে আরো অ্যাপেক্স প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই একটা টায়ারকে বাদ দিয়ে, এবং ডক্টর আখতার হামিদ খান উনি নিজে একজন গবেষক ছিলেন, সমাজবিজ্ঞানী ছিলেন, একজন মানব দরদী মানুষ ছিলেন। তিনি মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের দ্বারে দ্বারে এবং রাতে বিরাতে সময়ে অসময়ে মানুষের প্রয়োজনের জায়গাগুলো উনি খুব
কঠিনভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি মনে করলেন যে এইটাকে আমি একটা টায়ার যদি কমিয়ে দিই তাহলে মানুষের ভোগান্তিটা কমবে। তাই তিনি ওই প্রাথমিক সমিতি আর কেন্দ্রীয় সমিতিটাকে ডাকলেন। কেন্দ্রীয় সমিতিটা হবে একেবারেই থানা কেন্দ্রিক, আর এখনকার ধরেন উপজেলা, আমাদের দেশে যেটা সাব ডিভিশন মানে উপজেলা, একটা জেলাকে আমরা প্রশাসনিক কয়েকটা স্তরে বিভাজন করি, প্রত্যেকটা বিভাজনকে আমরা উপজেলা বলি। তো সেই উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সেই মূলত ওই প্রাথমিক সমবায় সমিতিগুলোকে সমস্ত ধরনের সাপোর্ট দিয়ে যায়। এই পদ্ধতিটার মধ্য দিয়ে কুমিল্লা নামক স্থানে জনগণের, সাধারণ জনগণের এবং সাধারণ সমবায়ীদের, সাধারণ কৃষকদের উপকারের নিমিত্ত তিনি এই পদ্ধতি চালু করেন। এবং প্রাথমিক পর্যায়ে আমরা যদি 50-এর দশক, 60-এর দশকের কথা বলি, এমনকি আমাদের স্বাধীনতা পরবর্তী সময়েও এই পদ্ধতিটি যথেষ্ট কার্যকর ছিল। এবং এই মুহূর্তে বাংলাদেশে কটা টায়ার? আচ্ছা, অফিসিয়ালি আসলে দুটো টায়ারই, মানে দুটো সিস্টেমই চলছে, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কোঅপারেটিভ সোসাইটি, যেটা 3 টায়ার কোঅপারেটিভ সোসাইটি, এটি সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা আপনি যাই বলেন না কেন নিবন্ধিত, তথা এদের একটি বার্ষিক অডিট প্রক্রিয়া চালু রয়েছে, ইন্সপেকশন সরকার যে কোনো সময় করতে পারে। এইগুলো তো আইনি কতগুলো পদক্ষেপ আছে। আর হলো যে অফিসিয়ালি অর্থাৎ সরকারিভাবে এই 3 টায়ারটাকেই আসলে এখনো মূল্যায়ন করা হয়। আরেকটি হলো এই যে 2 টায়ার, যেটা ডক্টর আখতার আহমেদ খান প্রবর্তন করেছিলেন, সেটাকে বেস ধরে গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করবার লক্ষ্যে, গ্রামীণ অর্থনীতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার লক্ষ্যে এই 2 টায়ার কোঅপারেটিভ তথা এই সরাসরি উপকার পাওয়ার নিমিত্ত যে পদ্ধতিটা, সেটিকে দেখভাল করার জন্য আরেকটি অথরিটি তৈরি করা হয়, একটা বোর্ড তৈরি করা হয়, যেটাকে বলা হয় বিআরডিবি। এটা আগে অন্য নাম ছিল, আইআরডিবি ছিল, সেখান থেকে বিবর্তনের মাধ্যমে এটা এসেছে বিআরডিবি, অর্থাৎ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। হ্যাঁ, এরা বেসিক্যালি বিভিন্ন প্রকল্প ভিত্তিক কার্যক্রম শুরু করে, আর তাদের মূল কাজটা হচ্ছে যে 2 টায়ার কোঅপারেটিভ, ওই যে আপনার উপজেলা বা তখনকার শুরুর সময় যে থানা কোঅপারেটিভ ছিল। যে অ্যাকাউন্টিং সিস্টেম, তাদের একটা ন্যাশনাল কোঅপারেটিভ ব্যাংক তো রয়েছে, নিশ্চয়ই রয়েছে নিশ্চয়ই। আবার একটা ধরুন তার নিচে জেলা ভিত্তিক একটা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, আবার নিচে ট্যাক্স রয়েছে, এইরকম ভাবে। হ্যাঁ, আর আপনাদের ট্যাক্স কৃষি লোন দেয়, তাই তো? কৃষি লোনটা দেয়। এইটা মানে কি বলবো, একটা আমাদের দুর্ভাগ্যের কথাটা, যেটার জন্য আপনার এই কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলো প্রবর্তন হলো, যেগুলো প্রাথমিক সমবায় সমিতিতে সাধারণ কৃষকরা সমবেত হলো, আর তারা সেখানে এসে উন্নয়নের একটা আশা ভরসার কেন্দ্রবিন্দু খুঁজে পেল। দেখা গেল যে সেই সক্ষমতা তাদের নিজেদের মধ্যেও যেমন ওইভাবে তারা অর্জন করতে পারেনি, আর যেটা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বা সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটিগুলো যেভাবে প্রান্তিক পর্যায়ের সমবায়কে সহায়তা করার কথা ছিল বা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এইটাও কিন্তু আসলে অনেকটা স্থিরিত হয়ে গেছে। লোনের পরিমাণটা কম, লোনের পরিমাণটা কম, বা অনেক সময় এটা এত শর্তযুক্ত হয়ে যাচ্ছে, এবং যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকগুলো বেসিক্যালি এখন আর সেই প্রাথমিক সমবায় সমিতি বা কৃষি সমবায় সমিতি বা কৃষক থেকে সরাসরি উপকার করার মতো খুব বড় বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। অন্যান্য ব্যাংকের মতো মানে দাদা, সফল সমবায় কোন কোন ক্ষেত্রে তেমন কিছু আছে যদি আমাদের বলেন, উদাহরণ সাফল্য লাভ করেছে এরকম কিছু? আচ্ছা, এটা দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আসলে হয়তো আমি যে কথাগুলো বললাম এটা অনেকটাই নিরাশার মতোই শোনা যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি অত হতাশাবাদী নই, অত নিরাশাবাদী কেউ থাকি না। কারণ বাংলাদেশের সমবায় কার্যক্রমের সাথে যেহেতু প্রায় শতাব্দী আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি, সমবায়ের অনেক সাফল্য আছে, অনেক, যেটা হয়তো ওইভাবে জাতীয়ভাবে আমরা ওইভাবে প্রচারটা পাচ্ছি না। তারা যে একটা বাজার তৈরি করতে পেরেছে, মানুষের একটা আস্থার কেন্দ্রবিন্দুতে মানে যেতে পেরেছে, তারই ঠিক অনুসরণে ওইরকমই পদ্ধতিতে আমাদের দেশে একটি কোঅপারেটিভ, যদিও সেটি একটি সেন্ট্রাল কোঅপারেটিভ, বাট আমরা এখন একটি তথ্য আপনাদেরকে বললে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে বাংলাদেশের
স্বাভাবিকভাবে যে দুধের চাহিদা, দুগ্ধজাত পণ্যের যে চাহিদা তার 40% পূরণ করে এই একটি সমস্যা, সেটি মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন, মিল্ক ভিটা, মানে যেটা সংক্ষিপ্ত নাম। আপনাদের যেমন এখানে ওই আমল যেমন ব্র্যান্ড নেম, মিল্ক ভিটা। মিল্ক ভিটা হচ্ছে ওদের মিল্কের সঙ্গে ভিটামিন যুক্ত, এবং মানে মিল্ক। কিন্তু খাদ্যদ্রব্যের মতো একটি কি বলা যায় যে জীবন গঠনমূলক বা জীবনঘাতী, অর্থাৎ অতীব প্রয়োজনীয় একটি বিষয়কে অ্যাড্রেস করে আমাদের সরকার 2013 সালে এই সংক্রান্ত অর্থাৎ খাদ্য সংক্রান্ত বিভিন্ন আইন কানুনকে সমন্বিত করে একটা নতুন আইন প্রণয়ন করলেন, নিরাপদ খাদ্য আইন 2013। এই আইনে আমরা দেখেছি যে এই আইনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে খাদ্যটা গ্রহণ করছে সেটা নিরাপদ কিনা, বা নিরাপদ খাদ্য দেওয়ার ক্ষেত্রে সরকার, তারপরে আপনার লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিরা বা স্থানীয় সরকার বা জনপ্রতিনিধিরা এবং সরকারের প্রতিটি সেক্টরে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই জন্য একটা কোঅর্ডিনেশন কমিটিও একেবারে মানে প্রাথমিক স্তর থেকে শুরু করে জাতীয় স্তর পর্যন্ত বজায় রয়েছে। এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে আমরা একটা চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদের দেশে তো বেশ কয়েকটি কোম্পানি আছে, আবার এই মিল্ক ভিটা এটা একটি সমবায় প্রতিষ্ঠান এবং সেখানে সরকারের সরাসরি মানে হস্তক্ষেপ রয়েছে, সরাসরি ভূমিকা রয়েছে। আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি কার স্ট্যান্ডার্ড। এবং আপনাদের সাথে মানে বলতে আমার খুব ভালো লাগছে যে আমি তখন খাদ্য মন্ত্রণালয়ে চলে গেছি, কিন্তু আমার পূর্বতন কর্মস্থলের অন্যতম একটি বিষয় ছিল মিল্ক ভিটা, যেটা কোনো এক সময় একটি প্রশাসনিক দায়িত্ব আমি পালন করতাম, মানে ডেস্ক অফিসার হিসেবে আমি কাজ করেছি। তখন আমরা যার জন্য আমার ভিতরে একটা দুর্বলতাও কাজ করে, এখনো যেমন সমবায় শব্দটা দেখলে পরে মনের ভিতরে একটু আন্দোলন হয় যে এই পদ্ধতিতে মানুষকে যদি আমরা একত্রিত করতে করার জন্য যে আমরা অ্যাসাইন হয়েছিলাম যদি সফল হতে পারি। তো যাই হোক, যখন দেখলাম যে ওই টেস্ট রেজাল্টগুলোর মধ্যে অন্তত 10টা কোম্পানিকে আমরা টেস্টের আওতায় নিয়ে আসি, দেখা গেল যে এই মিল্ক ভিটাই একমাত্র পরীক্ষায় যে মানগুলো আমরা নির্ধারণ করছি, এইটা এত নম্বর বা এই স্ট্যান্ডার্ডে। এই দুধ ছাড়া আমরা হ্যান্ডলুম, উইভার্স কোঅপারেটিভ, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ আছে, অনেক আছে, অনেক আছে। যেমন আপনি যে হ্যান্ডলুমের কথা বললেন, এমনি তো তাঁতি সমবায়ের তো একটা বিরাট ঐতিহ্য। এটা তো ইনফ্যাক্ট আপনাদের রাজ্যে, আমাদের বাংলাদেশে, দুই বাংলায় এটা একই ছিল। সেই ক্ষেত্রে তাঁত সমবায় সেক্টরটাকে বিশেষ করে এখানে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করতেই হয় যে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি এই তাঁতি সমবায়ীদেরকে বিশেষভাবে প্রণোদনা দিয়ে এই সেক্টরটাকে সক্ষম করার জন্য অনেক অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। তারপরে আমাদের দেশে এখনো কিছু কিছু কোঅপারেটিভ সোসাইটি আছে যারা তাদের কার্যক্রমটাকে এই মানে সুতা সংক্রান্ত বস্ত্র বা কাপড় তৈরি এক্ষেত্রে অনেক সাফল্য। তুমি নিশ্চয়ই ঢাকাই শাড়ি, টাঙ্গাইল শাড়ি এগুলোর কথা ভেবেই বোধহয় বলছো। তো দাদা, সেগুলো কি সময়ের মধ্যে? আমি বলি যেমন মিল্ক ভিটা যেমন সেক্টরটাকে, মিল্ক সেক্টরটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের কোঅপারেটিভটা ওই উইদিন সেক্টরটাকে ঠিক লিডিং দেওয়ার মতো সক্ষমতা ওরকম কিন্তু ছোট অবস্থায় আছে। এবং কোনো কোনো জায়গায়, কোনো কোনো স্থানে, যেমন আপনাকে আমি একটা সমিতির কথা বলতেই পারি, এটা যশোরে অবস্থা, মমিননগর সমবায় শিল্প ইউনিয়ন মূলত একটি তাঁত শিল্পের একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। এখনো এই সমবায় সমিতিটা ওই অঞ্চলে সাধারণ তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে তাদেরকে যেমন আর্থিকভাবে লাভবান করছে এবং এটা একটা ব্র্যান্ড হিসেবে পর্যন্ত। এরকম আমাদের মানে জাতীয়ভাবে আমরা অতখানি সাফল্য হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু বেশ কিছু স্থানে আমরা এই তাঁত শিল্পের ক্ষেত্রে যথেষ্ট সফলতা আছে। সমবায় আরো দুটো জিনিস জিজ্ঞেস করি, ধরুন এই গ্রামীণ মানুষের বা শ্রমজীবী মানুষের সমবায় ছাড়াও পশ্চিমবঙ্গে দুটো সমবায় খুব পপুলার, পশ্চিমবঙ্গে ছাড়া অন্য রাজ্যেও পপুলার। একটা হচ্ছে বিভিন্ন জায়গায় কর্মচারীদেরকে নিয়ে এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ, আর একটা হচ্ছে হাউজিং কোঅপারেটিভ।
সেগুলো কি বাংলাদেশে পপুলার? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই সেক্টর আসলে হয় কি যে অল্প কথায় আসলে মানে সবকিছু বোঝাবার মতো আমি অত সক্ষম নই, যার জন্য আমি আসলে একটা জিনিস যদি প্রকাশ করতে হয় আমাকে অনেক কথা বলতে হয়। আপনি যে কথাটা বলছেন আবাসন ক্ষেত্রে বাংলাদেশের কোঅপারেটিভ যে পদ্ধতিটা, কোঅপারেটিভ যে আন্দোলনটা, কোঅপারেটিভ প্রক্রিয়াটা, এটা যথেষ্ট যথেষ্ট, বিশেষ করে আপনার মেট্রোপলিটন সিটিগুলিতে এই আবাসন সমস্যা সমাধানের জন্য অনেক বড় বড় কোঅপারেটিভ কার্যক্রম রয়েছে এবং সাধারণ ধরেন যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী যাদের কোনো বিশেষ আয়ের কোনো ইয়ে নাই, তারা সবাই মিলে দেখা গেল যে একটা কোঅপারেটিভ করে এই আবাসন সমস্যা, এটা ভালো অনেক ব্যাংক পাচ্ছে। আর একটা কথা আপনাকে বললে আমার মানে ভালো লাগবে, এই তথ্যটা যদি আপনাকে দিই, যে আমাদের দেশে পুলিশ সার্ভিসের একজন সাধারণ সদস্য একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, অর্থাৎ আইজিপি আমাদের দেশে, আমাদের দেশে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের 1 নম্বর কর্মকর্তা, উনি থেকে শুরু করে একেবারে সাধারণ একজন পুলিশ যখনই সে পুলিশ সার্ভিসে অংশগ্রহণ করে তখনই তাকে আবশ্যিকভাবে এই কোঅপারেটিভের সদস্য হতে হয়। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট কোঅপারেটিভ হচ্ছে পুলিশ কোঅপারেটিভ। এটাকে এরও একটা ব্র্যান্ড নেম আছে, এটাও আপনারা যদি শোনার ভালো লাগে, সেটা হলো পল ওয়েল। মানে পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি, ওটাকে আমরা ব্র্যান্ড হলো পল ওয়েল। হ্যাঁ, এবং পল ওয়েলের আপনারা যদি ঢাকায় দিয়ে থাকেন বা অভিজ্ঞতা থেকে, একটা সিনেমা হল ছিল জোনাকি সিনেমা, এবং এখন যে রাজারবাগে যে পুলিশের আমাদের ইয়েটা, তার পাশেই কিন্তু তাদের বিরাট কমপ্লেক্স, এখনো তাদের বড় বড় মার্কেট কমপ্লেক্স। এবং এই পল ওয়েল সোসাইটি মানে আমি যতখানি জানি, ভিতরে হয়তো অত খবর আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি বা যতটুকু তাদের খোঁজ খবর নিয়েছি, যে জানেন আমরা সরকারি কর্মচারী হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে আমরা চাকরি শেষে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট টাকা আমরা পেয়ে থাকি, যেটা দিয়ে আমাদের হয়তো আমরা কিছুটা নির্ভরতা খুঁজে পাই। পুলিশ সার্ভিস ইন বাংলাদেশ, প্রত্যেকটা পুলিশ সদস্য চাকরি থেকে অবসরের পরে ভালো একটা অঙ্কের টাকা পলওয়েল, তো ইটস এ গুড সিস্টেম। পলওয়েল কি তাহলে কি ওই মানে ঋণ দেয় সদস্যদের, না কনজিউমার্স জিনিসপত্র দেয়, কিন্তু তাদের মূলত হলো যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। আচ্ছা, আর একটা কথা বলি দাদা, আপনাদের আরো ভালো লাগবে, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ীদের যে কোঅপারেটিভটা আছে, সেই কোঅপারেটিভ ওয়ান অফ দ্য বিগেস্ট কোঅপারেটিভ ইন বাংলাদেশ। পলওয়েলের মতো ওটাও এরকম ভাবে আপনি মানে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের আমরা সচিবালয়ে দেখেছি, আমরা যখন সচিবালয়ে কাজ করি বা তার আগেও আমি যখন সমবায় বিভাগে ছিলাম, এই সচিবালয়ের কর্মচারী বহুমুখী সমবায় সমিতি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সোসাইটি, মানে বাংলাদেশ সচিবালয় সাহিত্যিক, তারা আছে ব্যবসায়িক কাজকর্ম আছে, ওই ভিতরে স্টোর, কনজিউমার স্টোর্স আছে আপনার, আর আছে আপনার হোটেল রেস্টুরেন্ট, ঠিক আছে। ওই কর্মকর্তা মানে তাহলে আমাদের দেশে এগুলো নেই, কোন কর্মচারী সোসাইটি কিন্তু হোটেল বড় বড় কিছু কিছু স্টোর রেলওয়ে রয়েছে, না না আপনাদের রেলওয়ে রয়েছে, কিন্তু তারা কি করে, তারা লোন পায়, লোন দেওয়া বড় জোর ক্যান্টিন চালা। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন আসছি, যেহেতু মানে কলকাতা মানে অনেক কিছুই তো আবেগ কাজ করে, প্রকৃত অর্থে কি আছে না আছে সেটা বড় কথা না। যেমন আপনি কফি হাউসের কথা বলেন, তো এটা মানে এমন কোনো বাঙালি নেই যে কফি হাউসকে মনে মনে ভালোবাসে, ঠিক ঠিক, তাই না? তো আমি কিন্তু ওইভাবে জানতাম না যে কফি হাউসটা একটা কোঅপারেটিভ সোসাইটি, মানে একেবারেই তাই। এবং কলকাতা আমাদের যে রেঞ্জ বলে, কলকাতা রেঞ্জের অধীনস্থ, আমিও একটা সময় ছিলাম, যে কফি হাউস একটা কোঅপারেটিভ সোসাইটির ওয়ার্কার। কফি হাউসে যদি যান, যারা সাদা ড্রেস করে ওই আপনাকে সাপ্লাই দিচ্ছে, তারা প্রত্যেকে কিন্তু মেম্বার কোঅপারেটিভ সোসাইটি, মানে তারা এই সবাই মিলে মালিক। সমস্ত যেসব পণ্য বাজারে আসবে, শিল্পজাত পণ্য যাই বলেন না কেন, সেখানে বিএসটি এর বাংলাদেশের স্ট্যান্ডার্ডস টেস্টিং, হ্যাঁ, সেটাকে তারা টেস্টিং ইনস্টিটিউশন বিএসটি, তারা ওই সময় মানে এটির কাজই হচ্ছে যে আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য ওই তাদের সাথে
আলাপ আলোচনা না করেই আমরা বাজার থেকে স্যাম্পলটা কালেকশন করতাম, করে এটাকে আমরা দেশের মধ্যে এবং দেশের বাইরে, যেমন আপনাদের দেশেও কিছু পাঠাতাম, আমরা সিঙ্গাপুরে কিছু পাঠাতাম, আর আমাদের দেশের টেস্টিং ল্যাবরেটরিগুলোতে পাঠাতাম। তো আমরা এই দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে আমরা একটা চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদের দেশে তো বেশ কয়েকটি কোম্পানি আছে, আবার এই মিলভিটা এটা একটি সমবায় প্রতিষ্ঠান এবং সেখানে সরকারের সরাসরি মানে হস্তক্ষেপ রয়েছে, সরাসরি ভূমিকা রয়েছে। আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি কার স্ট্যান্ডার্ড। এবং আপনাদের সাথে মানে বলতে আমার খুব ভালো লাগছে যে আমি তখন খাদ্য মন্ত্রণালয়ে চলে গেছি, কিন্তু আমার পূর্বতন কর্মস্থলের অন্যতম একটি বিষয় ছিল মিলভিটা, যেটা কোনো এক সময় একটি প্রশাসনিক দায়িত্ব আমি পালন করতাম, মানে ডেস্ক অফিসার হিসেবে আমি কাজ করেছি। তখন আমরা যার জন্য আমার ভিতরে একটা দুর্বলতাও কাজ করে, এখনো যেমন সমবায় শব্দটা দেখলে পরে মনের ভিতরে একটু আন্দোলন হয় যে এই পদ্ধতিতে মানুষকে যদি আমরা একত্রিত করতে করার জন্য যে আমরা অ্যাসাইন হয়েছিলাম যদি সফল হতে পারতাম। তো যাই হোক, যখন দেখলাম যে ওই টেস্ট রেজাল্টগুলোর মধ্যে অন্তত 10টা কোম্পানিকে আমরা টেস্টের আওতায় নিয়ে আসি, দেখা গেল যে এই মিলভিটাই একমাত্র পরীক্ষায় উত্তীর্ণ, যে মানগুলো আমরা নির্ধারণ করেছি, এইটা এত নম্বর বা এই স্ট্যান্ডার্ডে। আর এই দুধ ছাড়া আমরা ধরুন হ্যান্ডলুম, উইভার্স কোঅপারেটিভ, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ কিছু আছে? আছে, আছে, অনেক আছে, অনেক আছে। যেমন আপনি যে হ্যান্ডলুমের কথা বললেন, এমনি তো তাঁতি সমবায়ের একটা বিরাট ঐতিহ্য। এটা তো ইনফ্যাক্ট আপনাদের রাজ্যে আমাদের বাংলাদেশে দুই বাংলায় এটা একই ছিল। সেই ক্ষেত্রে তাঁত সমবায় সেক্টরটাকে বিশেষ করে এখানে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করতেই হয় যে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি এই তাঁতি সমবায়ীদেরকে বিশেষভাবে প্রণোদনা দিয়ে এই সেক্টরটাকে সক্ষম করার জন্য অনেক অনেক পদক্ষেপ। তারপরে আমাদের দেশে এখনো কিছু কিছু কোঅপারেটিভ সোসাইটি আছে যারা তাদের কার্যক্রমটাকে এই মানে সুতা সংক্রান্ত বস্ত্র বা কাপড় তৈরি এক্ষেত্রে অনেক সাফল্য। তুমি নিশ্চয়ই ঢাকাই শাড়ি, টাঙ্গাইল শাড়ি এগুলোর কথা ভেবেই বোধহয় বলছো। তো দাদা সেগুলো কি সময়ের মধ্যে? আমি বলি যেমন মিলভিটা যেমন সেক্টরটাকে মেল সেক্টরটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের কোঅপারেটিভটা ওই উইদিন সেক্টরটাকে ঠিক লিডিং দেওয়ার মতো সক্ষমতা ওরকম কিন্তু ছোট অবস্থায় আছে। এবং কোনো কোনো জায়গায় কোনো কোনো স্থানে, যেমন আপনাকে আমি একটা সমিতির কথা বলতেই পারি, এটা যশোরে অবস্থিত মমিননগর সমবায় শিল্প ইউনিয়ন, মূলত একটি তাঁত শিল্পের একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। এখনো এই সমবায় সমিতিটা ওই অঞ্চলে সাধারণ তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে তাদেরকে যেমন আর্থিকভাবে লাভবান করছে, এবং এটা একটা ব্র্যান্ড হিসেবে প্রচুর। এরকম আমাদের মানে জাতীয়ভাবে আমরা অতখানি সাফল্য হয়তো অর্জন করতে পারিনি, কিন্তু বেশ কিছু স্থানে আমরা এই তাঁত শিল্পের ক্ষেত্রে যথেষ্ট সফলতা আছে। সমবায় আরো যদি জিজ্ঞেস করি, ধরুন এই গ্রামীণ মানুষের বা শ্রমজীবী মানুষের সমবায় ছাড়াও পশ্চিমবঙ্গে দুটো সমবায় খুব পপুলার, পশ্চিমবঙ্গে ছাড়া অন্য রাজ্যেও পপুলার। একটা হচ্ছে বিভিন্ন জায়গায় কর্মচারীদেরকে নিয়ে এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ, আর একটা হচ্ছে হাউজিং কোঅপারেটিভ। সেগুলো কি বাংলাদেশে পপুলার? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই সেক্টর আসলে হয় কি যে অল্প কথায় আসলে মানে সবকিছু বোঝাবার মতো আমি অত সক্ষম নই, যার জন্য আমি আসলে একটা জিনিস যদি প্রকাশ করতে আমাকে অনেক কথা বলতে হয়। আপনি যে কথাটা বলছেন আবাসন ক্ষেত্রে বাংলাদেশের কোঅপারেটিভ যে পদ্ধতিটা, কোঅপারেটিভ যে আন্দোলনটা, কোঅপারেটিভ প্রক্রিয়াটা, এটা যথেষ্ট যথেষ্ট, বিশেষ করে আপনার মেট্রোপলিটন সিটিগুলিতে এই আবাসন সমস্যা সমাধানের জন্য অনেক বড় বড় কোঅপারেটিভ কার্যকর রয়েছে। এবং সাধারণ ধরেন যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী, যাদের কোনো বিশেষ আয়ের কোনো ইয়ে নাই, তারা সবাই মিলে দেখা গেল যে একটা কোঅপারেটিভ করে এই আবাসন সমস্যা, এটা ভালো অনেক। আর একটা কথা আপনাকে বললে আমার মানে ভালো লাগবে, এই তথ্যটা যদি আপনাকে দিই, যে আমাদের দেশে পুলিশ সার্ভিসের একজন সাধারণ সদস্য একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, অর্থাৎ আইজিপি আমাদের দেশে, আপনাদের দেশে নিশ্চয়ই
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি পুলিশের 1 নম্বর কর্মকর্তা, উনি থেকে শুরু করে একেবারে সাধারণ একজন পুলিশ যখনই সে পুলিশ সার্ভিসে অংশগ্রহণ করে তখনই তাকে আবশ্যিকভাবে এই কোঅপারেটিভের সদস্য হতে হয়। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট কোঅপারেটিভ হচ্ছে পুলিশ কোঅপারেটিভ। এটাকে এরও একটা ব্র্যান্ড নেম আছে, এটাও আপনারা যদি শোনেন ভালো লাগে, সেটা হলো পল ওয়েল। পল ওয়েল মানে জিনিসটা মানে কি? পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি, ও ওটাকে আমরা ব্র্যান্ড আচ্ছা। হলো পল ওয়েল। হ্যাঁ, এবং পল ওয়েলের আপনারা যদি ঢাকায় গিয়ে থাকেন বা অভিজ্ঞতা থেকে, একটা সিনেমা হল ছিল জোনাকি সিনেমা, এবং এখন যে রাজারবাগে যে পুলিশের আমাদের ইয়েটা, তার পাশেই কিন্তু তাদের বিরাট কমপ্লেক্স, এখনো তাদের বড় বড় মার্কেট কমপ্লেক্স। এবং এই পল ওয়েল সোসাইটি মানে আমি যতখানি জানি, ভিতরে হয়তো অত খবর আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি বা যতটুকু তাদের খোঁজ খবর নিয়েছি, যে তো জানেন আমরা সরকারি কর্মচারী হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে আমরা চাকরি শেষে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট টাকা আমরা পেয়ে থাকি, যেটা দিয়ে আমাদের হয়তো আমরা কিছুটা নির্ভরতা খুঁজে পাই। পুলিশ সার্ভিস ইন বাংলাদেশ, প্রত্যেকটা পুলিশ সদস্য চাকরি থেকে অবসরের পরে ভালো একটা অঙ্কের টাকা পলওয়েল, তো ইটস এ গুড সিস্টেম। পলওয়েল কি তাহলে কি ওই মানে ঋণ দেয় সদস্যদের, না কনজিউমার্স জিনিসপত্র বিক্রি দেয়, কিন্তু তাদের মূলত হলো যে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে? আচ্ছা, আর একটা কথা বলি দাদা, আপনাদের আরো ভালো লাগবে, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ীদের যে কোঅপারেটিভটা আছে, সেই কোঅপারেটিভ ওয়ান অফ দ্য বিগেস্ট কোঅপারেটিভ ইন বাংলাদেশ। পলওয়েলের মতো ওটাও ওটাও এরকম ভাবে আপনি মানে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের আমরা সচিবালয়ে দেখেছি, আমরা যখন সচিবালয়ে কাজ করি বা তার আগেও আমি যখন সমবায় বিভাগে ছিলাম, এই সচিবালয়ের কর্মচারী বহুমুখী সমবায় সমিতি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সোসাইটি, মানে বাংলাদেশ সচিবালয় সাহিত্যিক তারাও কি ব্যবসায়িক কাজকর্ম করে? তারা আছে, ব্যবসায়িক কাজকর্ম আছে, ওই ভিতরে স্টোর, কনজিউমার স্টোর্স আছে আপনার, আর আছে আপনার হোটেল রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। ওই কর্মকর্তা মানে তাহলে আমাদের দেশে এগুলো নেই, কোন কর্মচারী সোসাইটি কিন্তু হোটেল বাইরে কৃষি নিয়ে একটু জানার ইচ্ছে আছে যে বাংলাদেশের কৃষি আধুনিকীকরণ কিরকম হয়েছে, কৃষি উৎপাদনশীলতা কিরকম? আপনাকে আরো ধন্যবাদ। আসলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে বিপ্লবটা, এটাও কিন্তু মানে আমার বলতে বাধা নেই বা বলতে আমি আনন্দবোধ করি, এটাও কিন্তু ডক্টর আব্দুল হামিদ খানের প্রবর্তিত অনেক নীতিমালার ফসল। মানে কৃষিকে মেকানাইজ করা, মেকানাইজেশন, এবং আপনার এই কি বলে সেচ পদ্ধতির যে আধুনিকায়ন, এটা কিন্তু ডক্টর আব্দুল হামিদ খান বাংলাদেশের শোষণ এবং সেটারই একটা ধারাবাহিকতা আমরা অনেকটা বজায় রাখতে সক্ষম হয়েছি। আর একটা কাজ হয়েছে যে আপনার এই যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের পশ্চাতে গবেষণা, বিশেষ করে দেখেন 7 কোটি মানুষ ছিলাম আমরা, 7.5 কোটি মানুষ ছিলাম স্বাধীনতার সময় 70-71 সালে। আজকে সেখানে কিন্তু আমরা 17 কোটি মানুষ। এই জায়গাটা থেকে যেখানে 7 কোটি বা 7.5 কোটি মানুষকে খাওয়াতে আমরা হিমশিম খেতাম, সেই থেকে আমরা আজকে 17 কোটি মানুষ দুবেলা শুধু পেট পুরে খাই না, আমরা অনেক খাবারের ক্ষেত্রে উন্নত খাবার, ওই যে কথাটা আমি একটু আগে বললাম যে নিরাপদ থাকে, এতদিন ছিল আমাদের খাদ্য নিরাপত্তা অর্জন করা, অর্থাৎ আমাদের খাদ্য মজুদ আছে কি নাই, খাদ্য আমাদের সারা বছর চলবে কি চলবে না। এবং আপনারা হয়তো জানেন যে আমরা কোনো এক সময় কিছু কিছু খাদ্য আমরা বাইরে রপ্তানিও করছি, খাদ্যদ্রব্য বিশেষ করে বিপ্লবের ব্যাপার। আপনার শ্রীলঙ্কায় কিন্তু আমরা অনেক খাদ্য রপ্তানি করি। যাই হোক, এখন হয়তো ওই ঠিক রপ্তানি করার মতো পর্যায়ে আমরা সবসময় থাকি না, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের যে কটা গবেষণামূলক, কৃষি ক্ষেত্রে গবেষণামূলক যে কটা প্রতিষ্ঠান আছে, তাদের সাফল্য অপরিসীম। ধানের ক্ষেত্রে বলেন, কৃষিজাত অন্যান্য পণ্যের ক্ষেত্রে বলেন, ফল, মূল বা আরেকটি অর্থকরী ফসল, পাট, চা, এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। আর সব গবেষণার শীর্ষে রয়েছে ধান নিয়ে।
তো জানেন যে বাংলাদেশের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা খুবই সমৃদ্ধ, অনেক বিজ্ঞানীরা বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়টি মানে কেন্দ্র করে আমরা সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলে আমরা স্বীকার করি, ময়মনসিংহে অবস্থিত। আর এরপরে তো অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, কৃষি কলেজ হয়েছে। মূলত এই জায়গা থেকে যেসব গ্রাজুয়েটরা বের হয় বা যারা মাস্টার্স করেন বা গবেষণা করে বের হন, তাদের জন্য আবার সরকার বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করেছে। ল্যান্ড রিফর্ম হয়েছিল, জমিদারি উচ্ছেদ, তার ফলে বড় জোর ভারতবর্ষে সেটা নেই। ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন একটা সমস্যাও হয়েছে বাংলাদেশে। এই ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন বা ল্যান্ড কনসলিডেশন এই জায়গাটা আচ্ছা, এটা নিয়ে আমি আসলে অনেক কিছু বলতে পারবো না, কারণ এইটা নিয়ে আমি কখনো অত গভীরভাবে বিশ্লেষণ করিনি। তবে আমার সাধারণভাবে যতটুকু জানা সেটা তো ওই যে আপনি যেটা বলছেন রিফর্মস 1950 যেটা একই তো আপনার আমার তো একই, মানে যদিও আমরা 47 ভাগ হয়ে গেছি, কিন্তু ওইটা মানে জমিদারি প্রথা রহিতকরণ যে আইনটা সেটা সব থেকে একই। আর আমাদের দেশে যেটা হলো যে 25 বিঘা পর্যন্ত সম্পত্তির মালিকানার যে একটা আইন, সেটা এখনো চলমান আছে। আর মানে জোরদারি সিস্টেম বা ওইরকম যে পদ্ধতিতে অনেক সম্পত্তি রাখার, এটা আসলে আইনি অবস্থান নেই। হয়তো কেউ নদী নালার দেশ, মাছের কোঅপারেটিভ মৎস্য সমবায় মানে অনেক ভালো একটা বিষয় আপনি বলছেন। এটা কিন্তু তো অবশ্যই বাংলাদেশের ফিশারিজ কোঅপারেটিভ গুলো খুবই শক্তিশালী, খুবই। এবং আমাদের ফিশারিজ কোঅপারেটিভের যেটা জাতীয় সমিতি, সেটার দপ্তরটা হচ্ছে কিন্তু চিটংয়ে সেটার সদর দপ্তর, জাতীয় মৎস্যজীবী সংগঠন। এবং সেখানে এখনো তারা কিন্তু গভর্নমেন্ট অফিসারদেরকে তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে এখনো গভর্নমেন্ট অফিসারকে তারা মানে ভরণ পোষণ মানে যেটাকে বলে দেওয়ার জন্য সে সক্ষমতা এখন তাদের আছে। কিন্তু যে জিনিসটা থাকা দরকার ছিল যে প্রাইমারি ফিশারিজ কোঅপারেটিভগুলোকে সক্ষম করে বা কেন্দ্রীয় ফিশারিজ কোঅপারেটিভগুলোকে আরো বেশি সংগঠিত করা, তাদেরকে অর্থায়ন দিয়ে, ব্যবস্থাপনাগত প্রশিক্ষণ দিয়ে, এটা কমনলি হচ্ছে। বাট অনলি ফর ফিশারিজ কোঅপারেটিভ সেটা ওরকম ভাবে না হলেও অনেক জায়গাতেই মৎস্য সমবায় সমিতিগুলো মানে বিচ্ছিন্ন ভাবে তারা যথেষ্ট মাছের ক্ষেত্রে অনেক রপ্তানি অনেক রপ্তানি। এবং আপনি কি শুধু মাছের নয়, আমাদের দেশে বোধ হয় ফল মূল, তারপরে এই কিছু কিছু সেগমেন্টের ক্ষেত্রে আমাদের অবস্থান অনেক উৎপাদন এবং মানে আপনার রপ্তানির দিক থেকে অনেক। আচ্ছা, আর একটা কথা মাঝখানে আমি একটুখানি ইয়ে করে গেছি, একটা সমিতির কথা আপনাদের কাছে আমার বলা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তা হলো ওই যে আপনি ক্রেডিট সোসাইটি বা সাধারণ সমবায়ীদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সব সমিতির সাফল্যের কথা আমরা আলোচনা করছিলাম, তখন আরেকটি সমিতির আমার নাম উল্লেখ করা প্রয়োজন ছিল, সেটি হল কাল্ব নামে কিছু সমিতি আছে, CCULB। এই কাল্বটা মূলত এখানে যদিও সব সম্প্রদায়ের মানুষই আছেন, কিন্তু এটা মূল চালিকা শক্তি হল খ্রিস্টিয়ান সম্প্রদায়ের যারা আছেন তাদের মানে কমিউনিটির লোকজনই এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আছে এখানে মুসলিম কোঅপারেটিভ মানে কোঅপারেটিভও সেখানে আছে, এবং তাদের ওয়ার্কিং ক্যাপিটাল 4 থেকে 500 কোটি। এটা খুবই আশ্চর্য ধরনের যে রিলিজিয়াস মানে বেসিস কোন কোঅপারেটিভ আলাদা করে কি হয়? হ্যাঁ, হিন্দু কোঅপারেটিভ আছে, আপনার মুসলিম কোঅপারেটিভ নামে ওরকম আছে, একটা নাই তা না। বাট খ্রিস্টিয়ান কোঅপারেটিভ, খ্রিস্টিয়ান ক্রেডিট কোঅপারেটিভ, কারণ অমুক গ্রাম খ্রিস্টিয়ান কোঅপারেটিভ ক্রেডিট কোঅপারেটিভ, এটা আছে আমাদের দেশে। আমি জানি না, এটা আমার ধারণা ভারতীয় সংবিধানে যা বলা আছে তাতে মাইনরিটিটা বোধ হয় বিশেষ কিছু সংগঠন করতে পারে, হয় অন্তত কনস্টিটিউশন বলা যেমন চোখে পড়ে না। আমি জানি না, সেটা হতে পারে যে
হয়তো ওইদিকে আসে ক্রিশ্চিয়ানদের থাকতে পারে, কারণ ওরা খুবই মাইনরিটি। ছোট ছোট তথ্য, যেমন আমাদের এখানে সারা ভারতে সমবায় সপ্তাহ পালিত হয়। তো আপনাদের মানে বাংলাদেশে কি কোনো উইক সেলিব্রেশন হয় বা সমবায় দিবস, জাতীয় সমবায় দিবস, জাতীয় কিছু আছে? আচ্ছা, এই আমাদের মূলত স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় সমবায় দিবসটা উদযাপিত হয়। এটি হচ্ছে নভেম্বর মাসে, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার। নভেম্বর মাসের প্রথম শনিবার হচ্ছে আমাদের দেশের জাতীয় সমবায় দিবস। আন্তর্জাতিক যে আমার সামনে আসছে আন্তর্জাতিক সমবায় দিবসটা, ওটা গোটা বিশ্বেই, ওটাও তো প্রথম শনিবার, কিন্তু ওটা জুলাই মাসে। ওইটা জুলাই মাসের প্রথম শনিবার, আর আমাদের দেশের জাতীয় সমবায় দিবসটা হচ্ছে আপনার নভেম্বর মাসের প্রথম। দুটোই তো সেলিব্রেট তাহলে হয় আপনার? হ্যাঁ, সেলিব্রেট হয়, তবে জাতীয় সমবায় দিবস যেটা হবে, এটা ওই আপনি যেটা বললেন যে সমবায় সপ্তাহ হয় কিনা, হ্যাঁ সমবায় সপ্তাহ হয়। আমাদের সরকার বা আমরা বিভাগীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, এমনকি উপজেলা পর্যায়েও আমরা মাঝে মধ্যে এই জিনিসটা আমরা পরিবর্তন করতে সক্ষম। এটা মানে আমার মেলা যেরকম ভাবে নির্দিষ্ট সময় নয়, সেটা পেলে সময় পশ্চিমবঙ্গ মেলা সেটা হচ্ছে ওই সমবায় দিবসকে কেন্দ্র করেই হয়, কিন্তু প্রতি বছর হয় বা এত তারিখ থেকে এত তারিখ এই নির্ধারণ। আচ্ছা, আমরা শেষের দিকে আবার চলে এসেছি। মানে আমাদের খুবই ভালো লাগলো যে অনেক রকমের জিনিস প্রতিবেশীতেই আমাদের হচ্ছে, আমাদের বাংলা একই বাংলায়, কিন্তু আমরা অনেক কিছু জানতাম না, জানলাম। তো যেটা আমি তখন থেকে মনে হচ্ছে জিজ্ঞাসা করবো যে বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে অনেক কিছু আমরা শুনি, যে মানে 30-40 বছর আগেও মহিলাদের পশ্চাৎপদতা যেরকম ছিল দুই বাংলা বা অন্য দেশে, বাংলাদেশে দ্রুত মহিলাদের ক্ষমতায়ন হয়েছে এরকম একটা কথা আমরা শুনি। তো সেটা নিশ্চয়ই ভিত্তি আছে কথাটা। তো এতে সমবায়ের কেমন কি ভূমিকা, যেমন কিছু আছে মহিলা সমবায় বা মেয়েদের ব্যাপারে, ক্ষমতায়নের ব্যাপারে? সমবায় সমিতি আপনাদের রাজ্যে যেভাবে চলছে, আমাদের দেশেও আইনটা ওরকমই। সমিতি সংগঠিত হয়েছে, কেন্দ্রীয় সমবায় সমিতি আছে, এমনকি জাতীয় মহিলা সমবায় সমিতি আছে। এবং এক সময় এই মহিলা সমবায় সমিতির যে অ্যাপেক্স প্রতিষ্ঠান, তারা অনেক ব্র্যান্ডেড বিজনেস প্রতিষ্ঠান তারা পরিচালনা করছে। ক্ষমতায়নটা ছিল, এখনো আছে, কিন্তু এখন আর ঠিক ওই পর্যায়ে মানে মহিলাদেরকে দিয়ে ওই ট্র্যাডিশনাল মহিলা সমবায় সমিতি যেগুলো আছে, ঠিক আপনার ওইভাবে যে তাদেরকে নেতৃত্ব বা তাদের মধ্যে ক্ষমতায়ন করার জন্য বিশেষায়িত সমবায় সমিতি, সেটা হয়তো কিছুটা নামে আছে, আমরা কাছে বজায় রাখতে পারি। তবে দাদা একটা তথ্য আপনাকে, এই তথ্যটা আমার মনে হয় যে খুবই প্রাসঙ্গিক। আমাদের দেশে বা তথা আমাদের এই অঞ্চলের অত্যন্ত গর্বের, তা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের দেশের একটি ব্যাংক। কিন্তু আপনাকে যে তথ্যটার জন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেয়েছেন, এবং গ্রামীণ ব্যাংকের সদস্যরা মহিলা, এটাও আপনারা মানে আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, যেটা হয়তো অনেকে এটা জানেনও না, আর যারা জানেন তারা হয়তো স্বীকারও করেন না, বিভিন্ন কারণেই হতে পারে। আমি সেই কারণগুলো দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একটা কথা জানাতে চাই যে এই গ্রামীণ ব্যাংকটা শুরুই হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুই করেছিলেন একটি কোঅপারেটিভ সোসাইটি, এবং সেই কোঅপারেটিভ সোসাইটিটার নাম হচ্ছে জোবরা গ্রামোন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, এবং সেখানে মহিলাদেরই প্রাধান্য ছিল। মানে এর উৎসটা কিন্তু সমবায়। মানে পরবর্তীকালে আমরা শুনেছি ওটা একটা এনজিও আকারে, যে আকারেই হোক মহিলাদের সংগঠিত করে, কিন্তু শুরুটা হয়েছিল মহিলাদের সংগঠিত করে এবং সমবায় পদ্ধতিতেই হয়েছে। এখনো গ্রামীণ ব্যাংকের অন্তত কনস্টিটিউশন তাদের যে বাধ্যতা আছে, এখানে আমরাও উল্লেখ করি যে মোহাম্মদ ইউনূসের যে পদ, সেটা হুবহু ওইভাবে না হলেও যে মহিলাদের যৌথভাবে গ্রুপ তৈরি করা, ভারতবর্ষে কিন্তু বলতে গেলে ওই পথটাই একটু অন্যরকম ফর্ম করে আমরা সমবায়ে কিন্তু স্বয়ম্বর গোষ্ঠী আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু খুবই কার্যকরী, এবং যেখানেই গোটা ভারতবর্ষে সেই যে গ্রুপ করা হয়েছে, সেখানে কিন্তু সমবায়ের যে মূল নীতিগুলো, সেগুলোকে ভেতরে রাখা হয়েছে, যে সদস্যদের প্রত্যেকের সমান অংশীদারিত্ব, গণতান্ত্রিক ভিত্তি, সেটা কিন্তু মাথায় রাখা হয়েছে।
এবং আমরা সমবায়ের মধ্যে সমবায় কথাটা ব্যবহার করি। পিপুলস ডেমোক্রেসি ছাড়া কোঅপারেটিভ চলতে পারে না, সেই গ্রুপগুলো চলতে পারে। আর যে মহিলা সমাবেশ সমিতি নিয়ে যদি আমরা বলি, তাহলে এখন ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে বা আমাদের কিছু মেট্রোপলিটন এলাকায় বেশ কিছু মহিলা কোঅপারেটিভ সোসাইটি এত বড় বড় সাফল্য অর্জন করেছে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল এত বেশি, যেটা কিন্তু আসলে ওরকম ফোকাসে হয়তো আমরা আনতে পারছি। সেটা আমাদেরও মানে আমাদের সময় প্রচারণার ছেলেরাও আমাদের কিছু দুর্বলতা আছে। আর আমরা যেটা মনে করি যে সমবায় মানে এখন আর সেই আধুনিক পদ্ধতি নেই, অনেকটা মানে সেকেলের পদ্ধতি, এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে শান্তি তো আছে। তবে একটা আপনার সঙ্গে আমার যোগাযোগ হলো, আমরা ইসমার্টের তরফ থেকে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় যে আন্দোলন তার তরফ থেকে একটা প্রত্যাশা করতে পারি যে আপনাদের সাথে বাংলাদেশের সমবায়ের সাথে আমাদের বারবার যোগাযোগ করবে, চিন্তা ভাবনার আদান প্রদান করবে। আপনি এসছেন, আমরাও যাব, যাতে করে এই দুটি দেশ যারা অবিভক্ত বাংলার দুটি অংশ, তাদের সমবায় একসাথে সামনে দিকে এগিয়ে যেতে পারে। আমি আপনাকে জাস্ট আমার একটা অভিজ্ঞতা প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে একসময় ধরেন এই আমরা যারা এই ভারতবর্ষের সদস্য ছিলাম, তারপরে ধরেন আমরা দেশ ভাগ হলাম, যাই হোক না ব্রিটিশ সরকার কিন্তু এই কোঅপারেটিভটাকে ইনস্টিটিউশনালাইজ করা বা এটাকে ট্রেন্ড আপ করা, কোঅপারেটর অ্যাজ ওয়েল অ্যাজ কোঅপারেটিভ অফিসার্স, এটা কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, যেটা আপনাদের দেশ থেকে, আমাদের দেশ থেকে বা আমাদের এই এরিয়ার সাবকন্টিনেন্টের অনেক দেশ থেকে কিন্তু লন্ডনে মানে ব্রিটেনে যেত, সেই ধারাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস হলো যে আপনাদের সরকারের সাথে আমাদের সরকারের অনেকগুলো মানে চুক্তি রয়েছে, প্রশিক্ষণ বিনিময় চুক্তি, শিক্ষা মানে বিনিময় চুক্তি, অনেক কিছু রয়েছে। আমার মনে হয় কি যে সেই চুক্তিগুলোর ভিতরে আপনারা রাজ্য স্তরেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও আপনারা আমাদের সরকারের সাথে, মানে হয়তো কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে আমি যতটুকু বুঝি, কিন্তু আমাদের যেহেতু সমবায়ের ঐতিহ্যটা ভীষণ কাছাকাছি, আমাদের সাফল্য ব্যর্থতার ধরনটাও মোটামুটি কাছাকাছি, কাজেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো অবশ্যই একটা উদ্যোগ থাকলে অনেক বেশি ভালো। যেমন আছে কিছু কিছু উদ্যোগ আছে যার অধীনে আমরা অনেক প্রশিক্ষণ গ্রহণ করতে পেরেছি, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, কোঅপারেটিভে অনেককে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে ভারত সরকারের সাথে আমাদের সরকারের চুক্তির আওতায় আমরা কিন্তু অনেক প্রোগ্রাম, অনেক ফেলোশিপ, অনেক স্কলারশিপ আমরা পেয়েছি। এইটাকে আমার মনে হয় রাজ্য স্তরে ঠিক অত বড় মানে নাম ঠাম না দিয়ে হলো এই যে আলোচনাটা বা ইলেকট্রিক্যাল ডিসকাশন গুলো বা এক্সপিরিয়েন্স শেয়ারিং গুলো, দেখেন আমি এতদিন চাকরি করে এসেছি, আমি কিন্তু অনেকবার ভাবছি মানে আপনাদের এই কোঅপারেটিভ নিয়ে হয়তো ওই বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করে কাজ করেছি, কিন্তু আজকে আপনাদের সাথে আমার যে পার্সোনাল ইন্টারাকশনটা হলো, এটা যদি আমার আরো 10 বছর 15 বছর 20 বছর আগে হতো, তাহলে আমি ধরুন যতটুকু লেখালেখি করেছি, যতটুকু চিন্তা করি, সেটা আরো অনেক বেশি শানিত হতো। আর আপনাদের ঠিক করি ওই যে আমি একটা বই সংকলন করেছি, ত্রয়ী মনীষীর সমবায় ভাব, সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র এবং ডক্টর আখতার, এই তিন মনীষীকে নিয়ে আমার একটা বই আছে। আর একটা হলো যে একটা মৌলিক, কিছুটা মৌলিক, একবারে আমার তা নয়, আমি ওই মাপের চিন্তক নই, গবেষক নই, কিন্তু পিসি রায়কে নিয়ে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে তার সমবায় ভাবনাটাকে এক জায়গায় নিয়ে এসে আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একজন বিজ্ঞানী এবং একজন অগ্রগ সমবায়, আমি একটা শব্দ ব্যবহার করেছি, একটা অপরিচিত শব্দ, অগ্রগ। এই আলোচনা ছাড়াও শ্রী সমীর কুমার বিশ্বাস কৃষি সমবায় কর্মীদের একটি প্রশিক্ষণ কর্মশালায় কিছুক্ষণ অংশগ্রহণ করেন। সেখানে কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা তিনি বলেন। আপনারা যারা বসে আছেন, আসলে একটা বিষয়টা আমার দুর্ভাগ্য হলো এটা যে আসলে আপনাদের সাথে বেশি সময় অবস্থান করতে হবে, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে বসছেন। আপনারা 3 দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন।
আইন, বিধি, ইন্সপেকশন, অডিট, ডেভেলপমেন্ট প্রসিডিং, তারপরে পারস্পরিক সম্পর্ক, অনেক কিছুই আপনার পাবো। এখন আর আমার এই অবসরের কথাগুলো সেটা এখনকার জন্য নয়। এরপর তিনি প্রশিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন।